তার আগে একজন ডাক্তার সেলিম বলে একজন দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের বাসিন্দা, সে প্রথম কেস করল। কেস করালো কে? এই কেস করানোর পিছনে তৃণমূলও যুক্ত, বিজেপিও যুক্ত, RSS যুক্ত। তারা কেস করালো যাতে বাবরি মসজিদ স্থাপন না হয়। অনারেবল হাইকোর্ট নর্মাল সেই হিয়ারিং ছিল 8ই ডিসেম্বর। রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত স্পেশালভাবে জজ সাহেবদের বলে সেই হিয়ারিংয়ের ডেট আগিয়ে নিয়ে আসলো যাতে রোখা যায় ভিত্তি স্থাপন। আগিয়ে নিয়ে আসলো কবে? 5 তারিখ শুক্রবার। আজকে যেমন শুক্রবার, তেমনি 5 তারিখ 5ই ডিসেম্বর শুক্রবারে হিয়ারিং হলো বেলা 11টায়। প্রধান বিচারপতি হাইকোর্টের, তার সঙ্গে ডিভিশন বেঞ্চ শুনল এবং তাদের পক্ষে উকিল ছিল কলকাতার প্রাক্তন মেয়র, CPM-এর নেতা, রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ CPM-এর আরও অনেক নেতা যারা অ্যাডভোকেট, 10-12 জন। আমি যখন জানতে পারলাম, আমার কাছে যখন নোটিশ আসলো, তখন আমিও দ্রুত কলকাতা ছুটে গেলাম। হাবিবুর রহমান, সুভাষ মণ্ডল, আলী আফজল খান সহ আমিও 8-10টা লয়ারকে অ্যাপয়েন্টমেন্ট করলাম যে এনিহাউ এটা ডিফেন্স করতে হবে এবং আমরা কোনো অসাংবিধানিক কাজ করছি না, সাংবিধানিকভাবে আমরা মসজিদ করার অধিকার আছে। তো সেই ওদের বক্তব্যটাই ছিল যে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হলে এখানে রাইট হবে, গন্ডগোল হবে, মারামারি হবে, ল অ্যান্ড অর্ডার ব্রেক হবে, কাজেই বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করতে দেওয়া যাবে না। হাইকোর্ট উল্টি বলল কি যে রাজ্য সরকার কেন আছে? যদি ল অ্যান্ড অর্ডার ব্রেক হয় তাহলে রাজ্য সরকারকে নির্দেশ দিল, রাজ্যের পুলিশ প্রশাসনকে নির্দেশ দিল যে যাতে ওখানে কোনো রকম গণ্ডগোল না হয়, তার জন্য রাজ্যের পুলিশ প্রশাসন পর্যাপ্ত পুলিশ ওখানে মজুত করে বাবরি মসজিদের 6 তারিখে যাতে ভিত্তি স্থাপন হয় তা দেখার জন্য। সেই সঙ্গে হাইকোর্ট আরও বেশি তৎপরতার সঙ্গে বলল সেন্ট্রালের লোক ওখানে ছিল কোর্টে, সেন্ট্রালের যারা দেখাশোনা করে তাদেরও যে অ্যাডভোকেটরা, তাদেরকে বলা হলো যে শুধু রাজ্য সরকার না, সেন্ট্রাল গভর্নমেন্টকেও দায়িত্ব নিতে হবে যাতে ওখানে কোনো গণ্ডগোল না হয়। তাই অনারেবল হাইকোর্টের প্রধান বিচারপতি নির্দেশে 5 তারিখে সন্ধ্যার মধ্যে 19 কোম্পানি কেন্দ্র বাহিনী এখানে এসে গিয়েছিল এবং যে পুলিশ প্রশাসন কোনো গুরুত্ব দিচ্ছিল না, সেই পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে রাত্রেবেলায় দফায় দফায় মিটিং করে শান্তিপূর্ণভাবে তার ভিত্তি স্থাপন হলো এবং 4 লক্ষ মানুষের উপস্থিতিতে হলো। এটা হওয়ার পরে আবার একটা 7 দিন পরে রিট পিটিশন হলো। যখন হয়ে গেল ঘটা করে, কোনো গণ্ডগোল হলো না, কোনো ডিসপুট হলো না, এবার আবার একটা রিট পিটিশন হলো। সেও আবার এক মুসলিম, হাওড়ার একজন মুসলিম, তাকে দিয়ে কেস করা হলো। সেটা 1 সপ্তাহ যাওয়ার পর ওই হাইকোর্টের প্রধান বিচারপতি পরিষ্কার রিট পিটিশনটাকেই খারিজ করে দিল, বললো আমি এই মামলার শুনানি নেব না, কারণ এই মামলার কোনো শুনানি নেওয়ার প্রয়োজনীয়তা নেই। কারণ আগে যে অর্ডারটা দিয়েছিল 5 তারিখে, ওইটা খারিজ করে দেওয়া মানে সেই 5 তারিখের অর্ডারটাই বলবৎ থাকলো, এটা আইনের ভাষায় সেটাই থেকে গেল। তারপরে যখন আমরা আজকে 6 ডিসেম্বর, 6 জানুয়ারি, 6 ফেব্রুয়ারি, আজকে 20 ফেব্রুয়ারি, তাহলে দেখুন 2.5 মাসের কাছাকাছি অতিক্রান্ত। ঠিক যখন হাইকোর্ট এই রিট পিটিশন খারিজ করে দিল, শুনল না, তখন আবার হাওড়ার একজন মুসলিমকে দিয়ে সুপ্রিম কোর্টে কেস করা হলো। আমিও যথারীতি সুপ্রিম কোর্টে লয়ার দিলাম।
সুপ্রিম কোর্টের যারা যারা লয়ার, আমি মধ্যে একদিন ইলেকশন কমিশনের কাছে গেলাম দিল্লিতে, গিয়ে একজন যার 5 লক্ষ টাকা ফিস তাকেও দাঁড় করালাম যে এই মামলা যাতে কোনো রকম স্টে না হয়, সুপ্রিম কোর্ট যাতে কোনো রকম বাবরি মসজিদের কাজ হ্যাম্পারিং না হয়। তো আজকে কলকাতা হাইকোর্টের 3-4 জন আর সুপ্রিম কোর্টের একজন সিনিয়র লয়ার, তারা আমাদের জুম্মা নামাজের শুরুর আগেই সুপ্রিম কোর্টে মামলাটা উঠেছিল। সুপ্রিম কোর্ট পরিষ্কার করে নির্দেশ দিয়েছে যে বাবরির নামে মসজিদ করা কোনো অসাংবিধানিক কাজ না। যদি ল্যান্ড ঠিক থাকে, ল্যান্ডের যদি কোনো ডিসপিউট না থাকে, তাহলে যে কেউ ব্যক্তি মুসলমান যে কারোর নামে, বাবরির নামে করতে পারে, শাহজাহানের নামে করতে পারে, তার নিজের নামে করতে পারে। সুপ্রিম কোর্ট এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করবে না এবং ক্লিয়ার নির্দেশ দিয়েছে যে বাবরি মসজিদ বাবরির নামে হবে। যদি কেউ সেখানে ল অ্যান্ড অর্ডার ব্রেক করতে যায়, তাদের বিরুদ্ধে ভারতের সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী জুডিশিয়াল তাদের বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য প্রশাসনকে বলেছে। তাহলে আমরা যে কোনো অন্যায় কাজ করছি না। কিছু অমুসলিম ইউপি থেকে শুরু করে মহারাষ্ট্রে, তারপরে এই মুর্শিদাবাদেরই কিছু মোনাফেক মুসলিম, তারা এটা নিয়ে মমতা ব্যানার্জির চটি চাটছে, আর তারা এই বাবরি মসজিদের বিরোধিতা করছে। তাদের মুখে সুপ্রিম কোর্ট আজকে জুতোর বাড়ি দিয়েছে বলে আমি মনে করি। কারণ সুপ্রিম কোর্ট সর্বোচ্চ ন্যায়ালয় আজকে যে সিদ্ধান্ত নিয়েছেন, কাজে আমি ভারতবর্ষের এই সর্বোচ্চ ন্যায়ালয়ের বিচারপতিদের 19 জানাই, স্যালুট জানাই, অভিনন্দন জানাই। কারণ তিনারা কারো পক্ষপাতমূলক এর দিকে না গিয়ে ভারতবর্ষের সংবিধানকে জুডিশিয়াল যে সম্মান করেছে সর্বোচ্চ ন্যায়ালয়, তার জন্য আমরা অত্যন্ত খুশি। মহান আল্লাহ তাআলার কাছে আমি লাখো লাখো শুকরিয়া জানাই। এবং যারা বাবরি মসজিদের সম্বন্ধে এত সমালোচনা করছে, ভাঙবো বলছে, এবং যারা এই মুর্শিদাবাদের কিছু মুসলিম যারা জামায়াতুল হিন্দের নেতা হিসাবে এই বহরমপুর পুলিশ পিডির পুলিশের সাহায্যে, বেলডাঙ্গার পুলিশের সাহায্যে যারা লাগাতারভাবে আমাদের এই বাবরি মসজিদের কর্মসূচি বা এইটার বিরোধিতা করছে, তাদের মুখে আজকে সুপ্রিম কোর্ট জুতোর বাড়ি দিচ্ছে বলে আমি মনে করি। কাজেই আমরা কোনো বাধা থাকলো না, বাবরি মসজিদ হবে। তার সঙ্গে যা যা আমরা অ্যাডিশনাল বলেছি, যেটা বলেছি যে একটা ইউনিভার্সিটি হবে, এডুকেশন ইউনিভার্সিটি, তার সঙ্গে একটা 500 বেডের হসপিটাল হবে, যেখানে গরিব মানুষের যাতে হায়দ্রাবাদ যেতে না হয়, চেন্নাই যেতে না হয়, ব্যাঙ্গালোর যেতে না হয়, এখানেই যাতে ভালোভাবে চিকিৎসা পায়। এছাড়াও এই বাবরি মসজিদ যখন কমপ্লিট হয়ে যাবে, তখন দেশ বিদেশের সারা ইন্ডিয়া থেকে শুরু করে বাইরের লোকরাও এটা পরিদর্শন করতে আসবে, দেখতে আসবে। তাদের যাতে বহরমপুরে গিয়ে কোনো হোটেলে না থাকতে হয়, এখানে হোটেলে খুব সুলভ মূল্যে হোটেলে থাকা খাওয়া, তার জন্য একটা 5 স্টার মডেলের হোটেলও এখানে তৈরি করা হবে। মোটামুটি 2026 এটা 2029-এর মধ্যে, 31শে ডিসেম্বরের মধ্যে পুরো প্রজেক্ট বাবরি মসজিদ আগে হবে। তার সাথে সাথে ইউনিভার্সিটি, হসপিটাল, মেডিকেল কলেজ, 5 স্টার হোটেল, তার সঙ্গে পার্ক, তার সঙ্গে হেলিপ্যাড, টোটালটাই 2029 সালের 31শে ডিসেম্বরের মধ্যে করা হবে। পাশাপাশি আমরা এই প্রজেক্টে আশা রাখছি যে 5000 ছেলে মেয়ের কর্মসংস্থান হবে। আমরা আগামী দিনে স্থানীয় মুর্শিদাবাদের যারা বেকার বা যাদের
কাজের প্রয়োজন আছে, যোগ্যতা অনুসারে এই 5,000 ছেলে মেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া এই ট্রাস্টি থেকে আমরা করতে পারবো ইনশাল্লাহ। এটার জন্যই আপনাদের ডেকেছিলাম। আর একটা বিষয়, সেটা হচ্ছে যে বেলডাঙ্গা থানা গত 17 জানুয়ারি শনিবার, যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিল বহরমপুরে, আমাদের ডোমকলে একটা সভা ছিল জনকল্যাণ মাঠে। সেই সভার জন্য যখন আমরা যাচ্ছিলাম, তখন হঠাৎ করে দেখি বেলডাঙ্গা, তার আগের দিন 16 তারিখে 7 ঘন্টা ধরে মহেশপুরে NH-12 অবরোধ হলো। বেলডাঙ্গার পুলিশ প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা মজা দেখলো, তাদেরকে থামালো না, থামাতে পারলো না। পরে আবার যখন দ্বিতীয় দিন তারা কোনো গুজবে কান দিয়ে, আবার আনিসুর বলে একজন মার খেয়েছে বিহারের হাজিপুরে, তাকে নিয়ে এসে গ্রামীণ হসপিটালে ভর্তি করা হয়েছিল বেলডাঙ্গা। তাকে শুধু রেফার করা হয়েছে মেডিকেল কলেজে। কে বা কারা রুটি দিল? আমরা যখন গাড়ির কনভয় নিয়ে ডোমকলের উদ্দেশ্যে যাব, তখন আমি মনে করি বেলডাঙ্গার MLA হাসান এবং রেজিনগরের বর্তমান MLA রবিউল আলম চৌধুরীদের উস্কানিতে আমরা যখন অবরোধ দেখলাম বড়ুয়া মোড়ে, আমি নিজে নেমে, সেটা ফুটেজ আছে, সবাই দেখেছে, নিজে নেমে আমি সেখানে দাঁড়িয়ে উত্তেজিত জনতাকে সেখান থেকে শান্ত করে চাপ দিয়ে, যেসব গাড়ি দুই দিকে আটকে গিয়েছিল, আমাদের নিজেদেরও গাড়ির কনভয় আটকে ছিল, লরিওয়ালাদেরও ক্লিয়ার করি এবং আমাদের নিজের গাড়িও ক্লিয়ার করে নিয়ে যখন প্রায় 40 মিনিট পরে যখন বহরমপুরের 55 তলায় পৌঁছায়, তখন আমার কাছে খবর যায় যে মুভ NH-12 আবার 17 তারিখে করছিল, যাদেরকে আমরা অবরোধ মুক্ত করে বেরিয়ে যাই, তারা আবার ওই 5 রাহা মোড়ে গিয়ে একটা হিন্দুদের দোকান ভাঙে এবং কয়েকটি রেল অবরোধ করে আবার, এবং বিশৃঙ্খলভাবে বেশ কিছু আইন ল অর্ডার ভঙ্গ করে। তাহলে বেলডাঙ্গার পুলিশ বা বহরমপুরের পুলিশের কাছে আমাদের বক্তব্য, যখন জাফরাবাদে হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস খুন হলো, পুলিশ যেখানে আধ ঘন্টায় পৌঁছাতে পারত, 2 ঘন্টা পরেও গেল না। তার জন্য তারা 2জন মানুষ খুন হলো। সেই খুনের প্রকৃত যারা আসামি, তারা অ্যারেস্ট হলো না। অ্যারেস্ট হলো কারা? যে SP আনন্দ রায় ছিল, তাকে রাতারাতি সরিয়ে দেওয়া হলো। যে SP-কে নিয়ে আসা হয়েছিল, তিনি কারো দ্বারা প্রভাবিত হয়ে 13 জন মুসলিম যুবককে, 22 থেকে 30-এর মধ্যে যাদের বয়স, তারা খুনের কাছেও ছিল না, খুনের জায়গাতেও ছিল না, তাদের বিরুদ্ধে চার্জশিট দিয়ে তাদের লাইফার করে দেওয়া হলো। তার জন্য গত পরশুদিনকে সেই SP-কেও আবার রাজ্য প্রশাসন সরালো। তাহলে মুর্শিদাবাদের মুসলমানদের উপরে এইভাবে নির্যাতন করবে? বেলডাঙ্গার পুলিশ অ্যারেস্ট করলো কোন ধারায়? তারপরে NIA চলে আসলো, যেখানে একটা খুন হয়নি, মার্ডার হয়নি, কোনো কিছু বড় ধরনের ঘটনা হয়নি, কিন্তু হ্যাঁ, সাধারণ মানুষের সেখানে রাস্তা চলতিতে 7 ঘন্টা অবরোধ করাটা একটা বিরাট অপরাধ। তো সেই ধারায় কেস হবে। তা না হয়ে আজকে বেলডাঙ্গা থানা নিজে সেফ থাকার জন্য NIA-র হাতে সেই কেস ডায়েরি বা FIR এর কপি তুলে দিল। তাও আবার সঠিকভাবে না দেওয়ার জন্য NIA-র অফিসাররা রেগে গেল। রেগে গিয়ে আজকে 36 জন অ্যারেস্ট আছে, তাদের বিরুদ্ধে দেশদ্রোহী ধারায়, এমন ধারায় কেস ট্রান্সফার করছে যে 36টা ফ্যামিলি 1 বছরে 2 বছরেও বেল পাবে বলে মনে হয় না। তাহলে সেই ফ্যামিলিগুলো আজকে কোথায় যাবে? কি এমন ঘটেছে যে বেলডাঙ্গার প্রশাসন NIA-র হাতে সেইভাবে করলো? দিয়ে আবার নাটকবাজি করে সুপ্রিম কোর্ট গিয়েছিল যে NIA
আমাদের উপরে জোর করে এখানে এই সেকশন চাপাচ্ছে। সুপ্রিম কোর্টের টাকা খরচ করে গেল, সেখানেও চরম ধাক্কা খেলো রাজ্য সরকার। সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে এই কেস সুপ্রিম কোর্টে হিয়ারিং নেওয়া হবে না, হাইকোর্টে রেফার করে দিয়েছে। তাহলে রাজ্য সরকার এই মুসলমানদের একজন হুমায়ুন কবির পার্টি করেছে বলে সবসময় বলছে বিজেপির বি টিম, আর বিজেপি বলছে বাংলাদেশের জামাতের সঙ্গে আমার নাকি যোগ আছে। আমি বাবরি মসজিদ করছি, শুভেন্দু অধিকারী বলছে পরশুদিন যে আমি জামাতের কাছে বাংলাদেশ গিয়েছিলাম, আমার যে বাংলাদেশ থেকে জামাতের যারা বর্ডার এলাকায় যারা এমপি হয়েছে, তারিক রহমান প্রধানমন্ত্রী হয়েছে, জামাতের যারা এমপি জামাত যোগ নাকি আমার সঙ্গে আছে। তাহলে আমি শুভেন্দু অধিকারীকে বলেছি যে আপনি বিরোধী দলনেতা হয়ে আছেন, আপনি কথায় কথায় সনাতনী করে লম্পঝম্প করেন। আপনি এই যে জামাত যোগের কথা বলেছেন, আপনি যদি ক্ষমতা থাকে আপনি যদি একটা সত্যিকারের বিরোধী দলনেতার সঠিক একটা ক্যাবিনেট র্যাঙ্কে বিলং করছেন, আমি যখন 28শে সেপ্টেম্বর 2025 থেকে 10ই অক্টোবর 2025 12 দিন বাংলাদেশে ছিলাম। আমি যাওয়ার সময় ইন্ডিগো এয়ারে গেছি, আর আসার সময় কয়েকটা জায়গা ভ্রমণ করে ঢাকা, ধানমন্ডি, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ, ওদিকে সমুদ্র সৈকতে 3 দিন থেকেছি। এইসব করে লাস্ট রাজশাহীতে একদিন থেকে আমি মালদা বর্ডার হয়ে 10 তারিখে বিকেলে ফিরেছি। আর আপনার 18 তারিখে মনে হচ্ছে যে হুমায়ুন কবির জামাত যোগে কোটি কোটি টাকা নিয়ে এসছে। তা আপনার ইডি কিসের জন্য আছে? আপনার এনআইএ কিসের জন্য আছে? এই বেলডাঙ্গার গরিব মুসলিমদের জন্য আছে। তো হুমায়ুন কবিরের সাথে যদি জামাত যোগ থাকে, আপনার ইডিকে বলুন, সিবিআইকে বলুন, এনআইএকে বলুন, হুমায়ুনের বিরুদ্ধে একটা তদন্ত কমিশন বসান। যদি জামাত যোগ থাকে, যদি জামাতের কাছ থেকে 100 টাকা এনে থাকে, তার বিরুদ্ধে হুমায়ুনের শাস্তির ব্যবস্থা করুন। তা না করে আপনারা ঠিক মমতা ব্যানার্জিও চাই আবার 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী হব, আর আপনিও চান মমতা ব্যানার্জিকে সরিয়ে আমি মুখ্যমন্ত্রী হব। আপনাদের চ্যালেঞ্জ থাকলো আমার, আগামী নির্বাচনে আমি হুমায়ুন কবির জনতা উন্নয়ন পার্টির যারা সহযোগী হবে তাদের নিয়ে আমি নির্বাচনে অংশগ্রহণ করব। 294-এর মধ্যে 100 সিট আমি জিততে বিধানসভায় যাব। তাহলে বাকি থাকে কত? 194। এই 194টা সিটের মধ্যে মমতা ব্যানার্জি আপনি এত মন্দির করে বেড়াচ্ছেন, আপনি 148টা জিতুন, দিয়ে বিজেপিকে রুখুন। বিজেপি 77 পেয়েছিল 21-এ, এবার তাদেরকে 46-এ আটকে দেন। আর নাহলে শুভেন্দু অধিকারীকে বলবো, এত বড় সনাতনী ওই মমতা ব্যানার্জিকে 1956 ভোটে হারিয়ে প্রতিদিন লম্পঝম্প আমি সব থেকে বড় সনাতনী, আপনিও 148 জিতুন, দিয়ে সরকারে গঠন করুন, মমতাকে পাঠান 60-এ, না হয় 46-এ। আমি 100 নিয়ে যাব। আপনাদের দুজনের ক্ষমতা থাকলে আপনারা রুখে নেবেন। দুজনাকে চ্যালেঞ্জ করছি, মমতাকেও চ্যালেঞ্জ করছি, আর ওই শুভেন্দুকেও চ্যালেঞ্জ করছি। শুধু মুসলমানদেরকে ভোট নিব আর মুসলমানদেরকে শুধু উল্টো পাল্টা কেসে জেলে পাঠাবো। আজকে মুসলমান এমন হয়েছে যে মরছে কে? মুসলমান। মারছে কে? মুসলমান। জেল খাটছে কে? মুসলমান। আজকে মারামারি, খেলাখি, কোর্টে যেয়ে অর্থ ধ্বংস করা, এই হচ্ছে আজকে মুসলমান সমাজের 20% চটি চাটাদের কাজ। সেই চটি চাটাদের বলছি, যতই চেষ্টা করেন বাবরি মসজিদ রুখব, অর্জুন সিংয়েরও বাবার ক্ষমতা নাই বাবরি মসজিদ রক্ষা করে, আর এইসব চটি চাটাদেরও বাবার ক্ষমতা নাই। আর এক চটি চাটা আছে, তার নাম শফিউজ্জামান। সে গত 10 দিন ধরে ওখানে নওদায় বলেছিল, একটা হিন্দু গ্রামে গিয়ে মিটিং করে মাইক নিয়ে বলেছিল যে বাবরি মসজিদ হতে দেব না, বাবরি মসজিদের সার্বজনীন বিরোধিতা করব।
তারপরে যখন তার বাড়ির আশপাশের লোক যখন তাকে হুঁক শুরু করেছে যে তোমাকে এখান থেকে চাকরি গুটাবো, তোমাকে এখান থেকে বাড়ি ছাড়া করব, সে আবার আমাদের লোককে ফোন করে নিজে বাঁচার জন্য আবার যে বলছে বাবরি মসজিদ হবে না, সেই ট্রাস্টিকে টাকা দিচ্ছে 1,11,000 টাকা। তাহলে এদের এই তৃণমূলের লোকদের আপনি কি ব্যাখ্যা দেবেন? এদের সম্বন্ধে কি অ্যানালিসিস করবেন? এরা সব একটা, যেমন শুভেন্দু পাগল হয়ে গেছে। আমি তাই বলেছি শুভেন্দুর একটা 56 বছর বয়স হচ্ছে, 40 বছরের মেয়ে আমি একটা খুঁজছি, পাত্রী একটা খুঁজছি, যা খরচা হয় ওর বিয়ে দিয়ে দেবো, তাহলে ওর মাথাটা ঠান্ডা থাকবে। আর মমতা ব্যানার্জিকে ওই এতে পাঠাবো, রেজাল্ট যেদিন হবে সেদিন ওই দীঘাতে যে জগন্নাথ ধাম করেছে ওখানে ফল ফুল বাজাবে, মালা পালা করে, এর ব্যবস্থা হুমায়ুন কবির করবে। তাকে জিজ্ঞেস করুন যে বিরোধিতা করছিল, সে আবার যেছে। হুমায়ুন কবির তো চাইতে যায়নি, আমার ট্রাস্টের কোনো লোকও তাকে আপিল করেনি। সে নিজের ভয়ে এমন ভয় পেয়েছে, বাড়ির আশপাশের লোকরা এমন হুঁক দিয়েছে, এখন দেখছি আমি তো বিরোধী লাই, আমি মুখে বলেছি কিন্তু আমি 1,11,000 টাকা দিচ্ছি, এটা নিজে বাঁচার রাস্তা। এই তো হচ্ছে আজকে তাদের ক্যারেক্টার। তাহলে তাদের নিয়ে যত কম কথা বলা যাবে ততই কিন্তু ভালো। আবার গতকাল রেজিনগর বিধানসভায় এসআইআর এর নতুন করে আবার নাম বাদের খাতায় আসছে, কি বলবেন? দেখুন, এসআইআর নিয়ে যেটা চলছে, প্রথমে 58,20,000 নাম বাদ গিয়েছিল। তারপরে মমতা ব্যানার্জির যারা বিএল ব্লক লেভেলের মানে বুথ লেভেলের যারা কাজ করছিল, 50% অযোগ্য লোককে দিয়ে এই কাজ করানো হচ্ছিল। তারা যে অ্যামিনেশন ফর্মটা লোড করেছে তাদের ভুলের জন্য 1,36,00,000 লোক হিয়ারিংয়ের জন্য নোটিশ পেয়েছে। এখন পর্যন্ত সব সলিউশন হয়ে গেছে। এখন পর্যন্ত মাত্র 13 লাখ লোকের এখনও সলভ হয়নি। তার মধ্যে আমার কাছে খবর আছে 4 লাখের আরও সলিউশন হয়ে যাচ্ছে 28 তারিখের মধ্যে। তাহলে বাকি থাকবে মাত্র 6-7 লাখ। এই 6-7 লাখ লোকের যে বাকি থাকবে সেটাও আবার তাদের স্কোপ থাকবে। তারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে কী কারণে তাদের নাম থাকলো না ফাইনাল লিস্টে, তারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যে 13টা ডকুমেন্টসের ভিতরে যে কোনো ডকুমেন্টস দিয়ে আবার তারা নাম ওঠানোর জন্য বলতে পারবে। যদি ডিএমরা গুরুত্ব না দেয় তাহলে স্পেশালভাবে রাজ্যের নির্বাচন কমিশনের যিনি সিও আছে সেই সিও অফিসেও 7 দিন ধরে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবে। কাজেই মমতা ব্যানার্জিরা যেটা মুসলিমদেরকে 1,36,00,000 নিজেদের ভুলে নোটিশ করে যেটা দেখাচ্ছিল যে তোমাদের জন্য আমরা ভোটার লড়ছি, আমি সুপ্রিম কোর্টে গিয়ে উকিল হয়েছি, তা আবার এই এনআইএ রুখার জন্য আবার কেন 1 কোটি টাকা দিয়ে খরচ করে উকিল নিয়োগ করলো তীর্থ, ওখানে ঝাড় খেয়ে আবার কলকাতায় ফেরত আসে। তাহলে উনি যদি এত দরদ মুসলিমদের জন্য নিজেই চলে গেল সুপ্রিম কোর্টে লয়ার হতে, তাহলে কপিল সিব্বালদের কেন পুষে রেখেছে রাজ্য সরকারের কোষাগার থেকে? কেন অভিষেক সিংভি কংগ্রেসের নেতা, কপিল সিব্বালও কংগ্রেসের ছিল, এখন সমাজবাদী পার্টির রাজ্যসভা সাংসদ, তাহলে এদেরকে কোটি কোটি টাকা দিয়ে উকালের ফি দিয়ে বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করছে মমতা ব্যানার্জি। এসবের যোগ্য জবাব আগামী নির্বাচনে মমতা ব্যানার্জিও পাবে, তার দলও পাবে বলে আমি মনে করি। সিপিএমের যুব নেতা প্রতিকুর রহমান তিনি সিপিএম ছাড়ছেন, এরকম একটা মানে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে, কী বলবেন? মানে আমি প্রতিকুর রহমানের কি সিদ্ধান্ত যখন দেখব যে প্রতিকুর রহমান সিপিএম পার্টি ছেড়ে দিয়ে কোনো পার্টিতে জয়েন করলো বা কোনো সিদ্ধান্ত নিল, তারপরে যদি মনে করেন যে আমার কাছে প্রশ্ন রাখবেন, আমি মনে করলে তখন আমার রিয়াকশন। এখনও ব্যাপারটা আমাদের কাছে পরিষ্কার না, সে নিজেও পরিষ্কার করেনি, আপনাদের হাওয়াতে ভেসে বেড়াচ্ছে। যেমন আপনারা, আমার মিসেস নোটিশ পেল না, আমিও নোটিশ পেলাম না,
আমার যে বাড়িতে বসবাস করি 3তলা বাড়ি, আপনাদের মিডিয়ার লোকরা সেই ছবি তুলে নিয়ে গোটা ইন্ডিয়াকে দেখাচ্ছে যে আমি নাকি অবৈধ বাড়িতে বসবাস করছি। আমি এখনো চ্যালেঞ্জ করছি পশ্চিমবাংলার ল্যান্ড ডিপার্টমেন্টকে যে আমি যে বাড়িতে বসবাস করছি সেই বাড়িটা মানিককর, করুণাময়ী ঠাকুর, হিরণময় ঠাকুর, কেষ্ট ঠাকুর আর আরেকজন ঠাকুর, 4 ভাইয়ের কাছ থেকে 2002 সালের ডিসেম্বর মাসে কেনা। সেই কেনা জায়গা আমি মেলা কিনিনি, আমি ভরাট জায়গা কিনেছি। যাদের কাছ থেকে কিনেছি তার ছেলেরা দাঁড়িয়ে থেকে ভরাট করে আমাকে জায়গা বিক্রি করেছিল। 2002 সালে কিনেছি, 2005 সালে বাড়ি করতে লেগেছি, 7 সালে পর্যন্ত 2 তলা করেছি, আর 10 সালে আবার 3 তলা করেছি। তা সেই বাড়ির এতদিনে মমতা ব্যানার্জির প্রশাসনের মনে পড়েছে যে হুমায়ুন কবির যে বাড়িতে বসবাস করে সেই বাড়িটা নাকি অবৈধ, তাই নোটিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো নোটিশ আমার বাড়িতে আসেনি। আর যখন নোটিশ আসবে তার জবাব কি করে দিতে হয়, আমার সমস্ত কাগজ প্রস্তুত আছে, দলিল আছে, মিউটেশনের রেকর্ড আছে, যতটুকু জায়গা ছিল তার হাফ জায়গা ভিটে আছে, হাফ জায়গা ভিটে করেনি, সেখানে লেখা আছে যে নালা অবলিক ভিটে, কাজে 4 শতক জায়গা, 2 শতক নালা আছে, 2 শতক ভিটে আছে। তা আমার তার উপরে বাড়ি আছে, কার বাপের ক্ষমতা আমার বাড়ির কাছে আসবে? ওই বাড়িতেই গর্ত করে পুঁতে দেবো, যে অফিসার আসবে তাকেও পুঁতবো, এখানে আসলে পুঁতবো। ওই বাবরি মসজিদ ভাঙতে এলে তেমনি আমার বাড়িতে কেউ গেলে তাকে গর্ত করে পুঁতবো। বাঁদরামি পেয়েছে, আমাদের মান সম্মান নাই। আমাদের নোটিশ পেল না, মিডিয়াকে দিয়ে দিচ্ছে, মিডিয়া বলে বেড়াচ্ছে, বেলডাঙ্গা বলে বেড়াচ্ছে যে এবার টাইট হয়ে যাবে। আরে আমাকে কে টাইট করবে? তোরা কোথায় থাকবি? নির্বাচনের পর দেখবো কয়েকজনকে নির্বাচনের পর কোথায় থাকে সেটা দেখবো। বেলডাঙ্গা যে এনআইএ তদন্তের কথা বললেন, এই যে নিরীহ 36 জন অপরাধী বলে তাদেরকে নিয়ে গেছে, এ বিষয়ে কি বলবেন? তাদের আপনার যে 22 তারিখে যেটা দেখুন, আমি আপনাদের এটুকু বলছি যে আমরা আজকে মিটিং ডেকেছি শুধু এই ইস্যুতে। আমরা এই 36 জনের সমর্থনে আমরা রবিবারে একটা মিছিল করব বেলডাঙ্গায়। কারণ 36 জন কে কোথায় ছিল, অ্যাডিশনাল এসপি মজিদ খানের সঙ্গে 17 তারিখে আমি ডোমকল থেকে এসে 7:30টায় বেলডাঙ্গা থানাতে কথা হয়েছিল। তিনি বলেছিলেন যে যারা যারা যুক্ত, আমরা সার্ভার ক্রাইমের ক্যামেরা বা আমাদের ইউটিউব বা সিসি ক্যামেরা সার্চ করে যারা যুক্ত তাদেরকেই চালান দেব। তো যাই হোক, চালান তারা দিচ্ছে, যে ধারায় দিচ্ছে সেই ধারা কেন ট্রান্সফার হবে, এনআইএর ধারা কেন লাগু হবে, তার জন্য বেলডাঙ্গা প্রশাসনকেই জবাবদিহি করতে হবে। আমরা এই 36 জনকে যাতে বেলডাঙ্গা থানা প্রায় 1 মাস 17 তারিখে অ্যারেস্ট হয়েছে, 18 তারিখে চালান দিয়েছে, আজকে 20 তারিখ, 1 মাস 2 দিনের বেশি হয়ে গেছে। প্রত্যেক জনা লেবার খাটা মানুষ, নিরীহ গরিব মানুষ, তাদের সংসার কি করে চলবে? আমরা আগে 22 তারিখে ভদ্রভাবে একটা মিছিল করে কয়েকজন বেলডাঙ্গা থানায় গিয়ে আমাদের দাবি যে 36 জনকে তাদের যে সেকশনে অ্যারেস্ট করেছিল সেই সেকশনের উপরে চার্জশিট দিয়ে এই রোজার টাইম তাদের বাড়িতে পরিবার আছে, ছেলে মেয়ে আছে, বাবা মা আছে, তাদের বেলের ব্যবস্থা করে দেবে। আর যদি তা না করে আমরা তারপরে আর 2 দিন দেখব, 22 তারিখ রবিবার, 23, 24, 25 দেখব, 26 তারিখে বেলডাঙ্গা থানাকে ঘিরে কি ব্যবস্থা নিতে হয় আমরা যদি পারে কোনো খাতির নাই। এখানে প্রশাসনের নামে বাদরামি করা হচ্ছে। জেলায় প্রশাসন চালাতে গিয়ে শুধু মুসলমানদের নিধন করা হচ্ছে, মুসলিম সমাজের লোককে জেল খাটানো হচ্ছে, তাদের অর্থনৈতিকভাবে পঙ্গু করা হচ্ছে। এসব হুমায়ুন কবির যতক্ষণ বেঁচে আছে মানছে না, মানবে না। তার জন্য যত দূর যাওয়ার দরকার, যা করার দরকার হুমায়ুন কবির করবে। 22 তারিখে আগে টোকেন মিছিল করব,
মিছিল করে বেলডাঙ্গা থানাতে যাব, ওই গোটা টাউন মিছিল করে এসে থানায় যাব, থানাতে গিয়ে ভদ্রভাবে আমাদের মেমোরিয়াম জমা দিব। আমাদের 36 জনকে অবিলম্বে ওই যে কেসে অ্যারেস্ট করা হয়েছে, যে কেসে ফরওয়ার্ড করা হয়েছে, সেই কেসে চার্জশিট দিয়ে তারা 1 মাস বেশি হয়ে গেছে। এমন কিছু অপরাধ করেনি যে 1 মাসের বেশি তাদেরকে জেল কাস্টডিতে থাকতে হয়। তারপরে আবার তাদের যেভাবে এনআইএর ধারাতে প্রয়োগ করা হচ্ছে, তাদের 1 বছরেও বেল হবে কিনা তার কোনো ঠিক নাই। এইভাবে বেলডাঙ্গার মুসলিম গরিব মানুষদের নির্যাতন করবে বেলডাঙ্গার পুলিশ প্রশাসন, মমতা ব্যানার্জির পুলিশ প্রশাসন। এটা হুমায়ুন কবির মানছে না, জনতা উন্নয়ন পার্টি মানছে না। আপনাদের পার্টির তরফ থেকে যে মিছিলটা করা হবে, হ্যাঁ আপনাদের পার্টির তরফ থেকে মিছিলটা করা হবে, হ্যাঁ, পার্টি ছাড়া আবার কে করে? কখন থেকে শুরু হবে? আমরা 3:30টায় মিছিল স্টার্ট করব, কারণ ইফতারের ব্যাপার। যারা আসবে আমরা থানায় যাব, থানাতে মেমোরেন্ডাম দিব, থানাতেই বসে হয়তো প্যাকেট করব, ওখানেই ইফতার করব। নাহলে আমাদের পার্টি অফিসের উপরে যদি জায়গা করতে পারি তাহলে পার্টি অফিসের উপরে ইফতার করব। কিন্তু আমরা এই 36 জন নিরীহ গরিব মানুষ, তাদের ভুল করেছে তারা ওইসব প্ররোচনায় পা দিয়ে, কিন্তু তার মানে লঘু পাপে তাদের গুরুদণ্ড দেওয়া হবে। যেভাবে হরগোবিন্দ দাস আর চন্দন দাসের খুনের যারা খুনের কাছেই ছিল না, প্রকৃত আসামিকে অ্যারেস্ট না করে 13টা ফ্যামিলিকে শেষ করে দেওয়া হলো, আবার এখানে 36 জনকে শেষ করা হবে। আর মমতা ব্যানার্জি বলবে আমি মুসলমানদের মাসিয়া, আর তার পুলিশ এখানে যা খুশি তাই করবে। এটা মানা হবে না, মানব। তাতে যা হবে তার মোকাবেলা করার জন্য প্রস্তুত।